হ্যালো, সবাইকে সালাম এবং অভিনন্দন। আমি রাশিদ আবরার। আহ, আজকে আপনার সামনে একটা বই, এইটা দ্য বুক দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট, আমার পড়া সবচেয়ে শ্রেষ্ঠ অর্থনৈতিক বা ইকোনমিক্স রিলেটেড বইগুলোর মধ্যে একটা। আচ্ছা, এই বইটার ভাষাটা আসলে খুবই সহজ, আহ, যেটা আসলে যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ আসলে খুব ভালোভাবে বুঝবেন। এবং এটা বেসিক্যালি সাধারণ মানুষের কথা চিন্তা করে লেখা, যারা আসলে অর্থনৈতিক দিকটা আসলে এতটা গভীরভাবে চিন্তা করেন না। ঠিক আছে, যারা চাকরি করেন বা বিজনেস করেন, আহ, সংসার নিয়ে ব্যস্ত থাকেন। ঠিক আছে, প্রতি মাসে দেখা যায় একটা অ্যামাউন্ট চাকরি থেকে আর্ন করেন, আহ, সংসার খরচ বা সবকিছু মিটার পর দেখা যায় হয় কিছুই থাকে না, অথবা ঋণে পড়তে হয় আর কি। তো এই আর্টস অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট, শফিকুল হোসেনের যে বইটা, এই বইটা আপনার বেসিক্যালি আপনার পার্সোনাল যে ফাইন্যান্স ম্যানেজমেন্ট, আপনার আয় এবং ব্যয়ের যে হিসাব, এবং আপনার আয় ব্যয় সবকিছু কালেক্ট করার পরে আসলে আপনি সঞ্চয় করবেন কিভাবে, আপনি কেন সঞ্চয় করতে পারতেছেন না, আপনি কেন আসলে প্রতিনিয়ত ঋণে জড়িয়ে যাচ্ছেন, ঋণ থেকে মুক্ত হতে পারছেন না, বরং তো আগের মাসের আহ, ব্যয় পরের মাসে যত টাকা বেতন পাবেন তার থেকে বেশি আগের মাসে আপনি খরচ করে ফেলতেছেন, যার ফলশ্রুতিতে আসলে দিন শেষে আহ ঋণে আক্রান্ত হচ্ছেন আর কি। তো এটা বেসিক্যালি তাদের জন্যই। বাংলাদেশে বেশিরভাগ ফ্যামিলি বর্তমানে আচ্ছা মধ্যবিত্ত শ্রেণীতে পড়ে। আর মধ্যবিত্ত শ্রেণীর সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হলো অর্থনৈতিক যে সিদ্ধান্তগুলা। দেখা যায় বেশিরভাগ পরিবারগুলোই আসলে আহ ঋণগ্রস্ত হয়ে পড়ে একটা সময়। সেটা বাড়ি করা হোক, গাড়ি করা হোক, বা ছেলে লেখাপড়া, বা এই সমস্ত বিষয়গুলো আসলে মেনটেন করতে যেয়ে আসলে বেশিরভাগ মধ্যবিত্ত আহ পরিবার আসলে ঋণের সম্মুখীন হন। কারণ দেখা যায় বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারে আসলে আহ আয় করা মানুষ একজন। এটা বাংলাদেশের আসলে আহ, যেটা বলছিলাম আর কি, পরিবার সাধারণত একজন আর্ন করেন এবং 4 জন বা 5 জন যে পরিবার সদস্য আছেন এরা আসলে সেটার উপর বেঁচে থাকেন আসলে। আর দেখা যায় যে চাকরি শেষ হওয়ার পরে বা পেনশন পরবর্তী যদি সরকারি চাকরি না হয়, তো দেখা যায় একটা আর্থিক দরিদ্রতা সম্মুখীন হতে হয়। ফলে পরিবার এবং আহ, সমাজের কাছে আসলে আর্থিক দৈন্যতা থাকার জন্য যে কারণটা, এই কারণটা আসলে প্রায় বেশিরভাগ মধ্যবিত্ত মানুষকে আসলে ভুগতে হয়। এখন এই সমস্যা থেকে আসলে কিভাবে উত্তরণ করা যায়, এর জন্য আসলে আহ শফিকুল হোসেন দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজ, এই বইটা আসলে খুব বেশ ভালোভাবে ডিসক্রাইব করেছেন আসলে কিভাবে এই লুপ থেকে বের হওয়া যায়। যে ঋণের যে লুপ, আর্থিক দৈন্যতার যে লুপ, এই লুপ থেকে আসলে আমরা কিভাবে বের হব, তার খুবই সিম্পল এবং খুব সহজ ভাষায় আসলে এই বইটাতে ডিসক্রাইব করা আছে। আমরা ক্রমান্বয়ে আসলে সামনের দিকে যত যাবো, এই বইটাকে আস্তে আস্তে আমরা আহ বোঝার চেষ্টা করব। একদিনে আসলে সম্ভব নয়, তবে আমরা আমরা জানি যে সময়কে আসলে আহ সময়ের মতো বই চলবে। এখন সময় একটা সময় যাবে যখন আপনার হাতে আপনার শরীরে হয়তো সেই পরিমাণ কাজ করার শক্তি থাকবে না, আহ শরীর সুস্থ থাকবে না, বা হাতে সেই পরিমাণ টাকা পয়সা থাকবে না, বা আপনি যে নতুন করে কোনো একটা কর্ম শুরু করবেন সেই এনার্জি আপনার থাকবে না। তো সেই সময় আপনি নিজেকে কিভাবে আহ আহ, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী রাখবেন, তার উপর ভিত্তি করে আসলে এই বইটা। প্রথমেই অধ্যায়টা হচ্ছে সতর্কভাবে সামনে এগিয়ে যাওয়া। সতর্কভাবে সামনে এগিয়ে যাওয়া, এই বইটা আসলে প্রথমে দেখবেন যে আসলে যারা ধনী ব্যক্তি তারা আসলে কেন ধনী, এবং একজন যে দারিদ্র ব্যক্তি আসলে সে কেন দারিদ্র থাকে। এর বেসিক কারণ আসলে দুইটা থাকতে পারে। একটা হলো আহ আয় কম, ব্যয় বেশি। এই বইটা একটা সত্য ঘটনা দিয়ে আসলে শুরু হয়েছে, যেখানে একজন আহ জায়েদুল এবং সাইদুল এর ঘটনা দেওয়া। দুজনের প্রায় সমান এজে, সমান স্যালারির চাকরি দিয়ে জীবন শুরু করেছিল, এবং দিন শেষে দেখা যায় যে সাইদুল যিনি ছিলেন আর কি, তিনি বেশ আর্থিকভাবে মানে সম্পদশালী বা সমৃদ্ধ হলেও জায়দুল যিনি, তিনি আসলে অতটা আহ সম্পদশালী হতে পারেননি। ঋণগ্রস্ত আহ ছেলে মেয়ের কাছে আসলে সেভাবে গড়তে পারেন নাই। তো এর মূল কারণটা আসলে কি ছিল সেটা ডিসক্রাইব করেছেন। যদিও তাদের সেম পরিমাণ তাদের একই সময় পর্যন্ত তারা চাকরি করেছে, এবং তাদের ছেলে মেয়ে
লেখা পড়ানোর চেষ্টা করেছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে দিন শেষে 35 বছর পরে বা 40 বছর পরে আহ সাইদুল হক বেশ ভালো একটা পজিশনে গেছেন, বেশ ভালো একটা সম্পদ গেইন করেছেন, কিন্তু জাহিদুল হক সেটা পারেননি। এখন লেখক এটা বোঝাতে চাচ্ছেন আসলে না পারাটা কারণটা কি। বেশ কিছু কারণ দেখিয়েছেন, তার মধ্যে মূল কারণটা হলো ব্যয়। আসলে একজন ধনী ব্যক্তি যে ধনী হয়ে ওঠেন সেটা আসলে তার ব্যয় করার মাধ্যমে। দরিদ্র লোকদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা আসলে সমাজে দেখানোর জন্য, স্ট্যাটাস বজায় রাখার জন্য আসলে বিভিন্ন আহ পণ্য দ্রব্য বা পণ্য ক্রয় করেন, কিন্তু সেখানে তার আর্থিক সামর্থ্য সেটা কেনার মতো আছে কিনা, বা সেটা আসলে খুব বেশি প্রয়োজন কিনা, বা সেটা তার জীবন মানের উল্লেখযোগ্য পরিবর্তন করবে কিনা, এটা কখনো তারা আসলে চিন্তা করেন না। উল্টো থেকে ধনীরা কি করেন, তারা আসলে তাদের খরচকে নিয়ন্ত্রণ করেন, একটা পর্যায় পর্যন্ত নিয়ন্ত্রণ করেন, যেটা আসলে দ্রব্যমূল্য কেনার ক্ষেত্রে তারা আসলে সেটা দেখেন যে আসলে এটা আমার সত্যি প্রয়োজন কিনা, বা এটা ছাড়া চলা সম্ভব কিনা, বা এটা আমার জীবনে কতটুকু জীবনমান পরিবর্তনে ইফেক্ট ফেলবে, এটা সবচেয়ে বড় পয়েন্ট। এই বইটি মূলত আসলে মানুষের সাধারণ মানুষ যারা আমরা বেশিরভাগ মধ্যবিত্ত মানুষ তাদের জন্য আসলে তৈরি করা, বা স্পেশালি তাদের জন্যই লেখা। আপনি যদি এই বইটা পড়েন বা বুঝেন, আপনি দেখবেন যে হ্যাঁ এই বইটা আসলে পুরোটাই আমাদের সাধারণ মানুষের এতে লেখা। আহ আমরা আসলে কেন আর্থিকদের দৈন্যতার মানে চক্র, সেখান থেকে আসলে কেন বের হতে পারি না, এবং ধনী মানুষ আসলে এগুলোকে বের হয়ে টাকাকে কিভাবে নিজের সার্ভেন্ট বা নিজের চাকর হিসেবে ইউজ করেন, ঠিক আছে, এবং একটা বড় সম্পদে পাহাড় করেন। উল্টো দিকে ধনীরা কি করেন, তাদের আহ, আহ, অর্থ উপার্জনের আগে সেগুলো আসলে বিভিন্ন খাতে খরচ করে ফেলেন। আগের মাসে খরচ করে পরের মাসে বেতন থেকে আসলে সেটা ব্যয় করেন, বা পরের মাসে এবার চলতে চলতে একটা সময় ঋণের বোঝা আসলে তারা কাঁধে এসে পড়ে, তখন আসলে পেছনে আর ঘুরে দাঁড়ানোর আসলে পথ থাকে না। তো এই বইটা আসলে আপনাকে শেখাবে যে অ্যাকচুয়ালি আপনি আর্থিকভাবে কিভাবে স্বাবলম্বী হবেন, এবং কিভাবে অল্প আয়ের মাধ্যমে কিভাবে আপনি আসলে আপনার অর্থনৈতিক মুক্তির পথটা আসলে সুগম করবেন। আমরা আসলে ক্রমান্বয়ে এই বইয়ের পুরো রিভিউটা আমরা দেবো। সামনের পার্টে আমরা এর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সামনের পার্টের জন্য অবশ্যই চোখ রাখুন থিঙ্কিং একাডেমি স্ল্যাবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এবং আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।